ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় ডিজিটাল ব্যাংক, বোঝা না সম্ভাবনা। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আকিজ রিসোর্সের চিফ ডিজিটাল অ্যান্ড ইনোভেশন অফিসার প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ কবির, এবং আছেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিকুর রহমান, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। আপনাদের তিনজনকেই স্বাগত। আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনারা একটা নতুন ডিজিটাল ব্যাংক পাওয়ার আবেদন প্রক্রিয়ার সঙ্গে আছেন। একটু জানতে চাই আসলে সেটি কতদূর কি হলো এবং আপনাদের এই ডিজিটাল ব্যাংক নিয়ে আপনাদের পরিকল্পনা কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিংয়ের একটা লাইসেন্সের জন্য আবেদনের প্রক্রিয়া ছিল, সেটা 2রা নভেম্বর শেষ হয়েছে। এখানে 12টা প্রতিষ্ঠান অ্যাপ্লাই করেছে, তার মধ্যে আকিজ রিসোর্সও অ্যাপ্লাই করেছেন। এবং আপনারা জেনে খুশি হবেন 12 জনের মধ্যে একটাই ইসলামী শরিয়া বেসড জন্য অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে আকিজ রিসোর্স। এবং আমাদের যদি প্রস্তুতি বলেন, আকিজের লিজেসি কিন্তু হচ্ছে 85 বছরের। সেই লিজেসি থেকেই তার 5 ছেলের যে এখানে আমাদের কর্ণধার হচ্ছে শেখ জসিমউদ্দিন, ওনার +40+ ডিফারেন্ট অর্গানাইজেশন আছে, তার মধ্যে টেকনোলজি বেস অনেকগুলো অর্গানাইজেশন আছে। সেখান থেকেই একটা ইকোসিস্টেম অলরেডি তৈরি করেছে, যেটার মধ্যে আসলে ডিস্ট্রিবিউশন, সেলস, অপারেশন, টেকনোলজি এবং টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশন গত 15 বছর ধরে তারা আগের যে বাবার থেকে পাওয়া ব্যবসাটা, সেগুলো হচ্ছে তারা মধ্যে ডিজিটাল যে ট্রান্সফরমেশন সেটা করেছে। এবং সে নিজেও একজন প্রকৌশলী। সে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স থেকে লন্ডনের ইউনিভার্সিটি অফ সুরি থেকে পড়ালেখা করেছেন। এবং তিনি বাংলাদেশের জনগণের জন্য কিছু করতে চাই। বাংলাদেশের যারা এখনও, আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বেকার কর্মসংস্থান করা। এই জন্য উনি অনেকগুলো হেভি মেটালের সাথে সাথে কিন্তু এখন হচ্ছে ওনার টেকনোলজি বেসড অনেকগুলো ব্যবসা গত 5-6 বছর ধরে উনি করছেন। তারই একটা ধারাবাহিকতায় সে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য। তো ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে টেকনোলজিটা তো আসলে একটা মাধ্যম, কিন্তু মূল যে ব্যাংকিং, সেই ব্যাংকিংটা নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? আমাদের মূল ব্যাংকিংটার পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশের কিন্তু এখনও অনেক মানুষ হচ্ছে ব্যাংকিং আর্থিক অন্তর্ভুক্তির কিন্তু বাইরে। আমরা যদিও বলছি 61টা ব্যাংক বাংলাদেশে আছে, কিন্তু আমাদের একটা বিশেষ সংখ্যা প্রায় 40% প্লাস কিন্তু হচ্ছে জনগণ এখনও কিন্তু ব্যাংকিংয়ের কোনো অ্যাকাউন্টই নাই, একটা অ্যাকাউন্টও নাই। তাহলে তারা কিন্তু এখনও ব্যাংকিং যে অর্থনীতিতে মানে কোনো সুযোগ সুবিধা করবে অথবা কোনো ওনারা যে ওনাদের ভ্যালু অ্যাড করবে, সেই ভ্যালু অ্যাড করার জন্য কিন্তু ওনারা প্রস্তুত না। কিন্তু আমরা যদি ডিজিটালের মাধ্যমে ওনার একদম প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে হচ্ছে যারা আমাদের আল্ট্রা প্রো সেই এলাকাতেও যদি পৌঁছে যেতে পারি, তাদেরকে যদি এই ডিজিটাল ব্যাংকিংয়ের সুফলটা বোঝাতে পারি, তাদের যদি লার্নিংটা দিতে পারি, তারা যদি নিজের ইচ্ছায় এই ব্যাংকিংটা খোলে, তাহলে কিন্তু তাদেরও টাকাগুলো যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, অল্প টাকা হোক, সেগুলো জনগণ যখন 18 কোটি মানুষ যদি 1 টাকা করে দেয়, তাহলে তো 18 কোটি টাকা। এই টাকাগুলো তো বিভিন্ন জায়গায় ওনারা ব্যাংকিং চ্যানেলের মধ্যে নিয়ে আসে নাই, কারণ তারা এই সুযোগটাই তারা পায়নি, তাদের ব্যাংকিং অ্যাকাউন্টটা হয় নাই। তাই আমাদের পরিকল্পনা মেনলি হচ্ছে ডিজিটাল ব্যাংকিং দিয়ে এইটাই যে যারা এই প্রত্যন্ত অঞ্চলে আছে তারাও যেন অ্যাকাউন্টটা খুলতে পারে। এবং আরেকটা বড় মেসেজ হচ্ছে তারা যেন কম খরচে খুলতে পারে। মিনিমাম 1/3 খরচ হবে। যদি প্রচলিত ব্যাংকিং চ্যানেলে যদি 3 টাকা খরচ হয়, এখানে হচ্ছে ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য সে 1 টাকায় করতে পারে। এবং আরও একটা বড় জিনিস হচ্ছে যে সে যেন সিকিউরিটি নিয়ে কোনো টেনশন না করে। ওনাকে যদি সিকিউরিটি ওনার দেখানো যায় যে এই টাকাটা ওনার হারায় যাবে না, কেউ চুরি করে নিয়ে যাবে না, তাহলে হচ্ছে সে এটার মধ্যে নিজেই উদ্বুদ্ধ হয়ে কিন্তু এই ডিজিটাল ব্যাংকিং খুলতে চাইবে। নিশ্চয়ই আপনার কাছে আরও শুনবো। আমাদের সঙ্গে শফিকুর রহমান আছেন। আপনার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ার, সরকারি এবং বেসরকারি 2 ধরনের ব্যাংকিংয়ের সঙ্গেই আপনি কাজ করেছেন। আপনার কাছে একটু জানতে চাই, যে কথাটি আসলে ফিরোজ কবির বলছিলেন যে প্রান্তিক মানুষকে ব্যাংকিং চ্যানেলের মধ্যে নিয়ে আসা যায় না, সেটি ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে সেটি সহজ হবে। আগে আপনার কাছে একটু জানতে চাই কেন প্রান্তিক মানুষকে ব্যাংকিংয়ে আনা যায়নি, সেটি একটু জানতে চাই। ধন্যবাদ। এবং আমার সঙ্গে যারা আলোচনায় সহযোগিতা করছেন বা সহ আলোচকরা, সবাইকে শুভেচ্ছা। আপনার প্রশ্নটা প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে প্রান্তিক পর্যায়ে যে আমাদের জনগোষ্ঠী আছে, তাদের শিক্ষার হার কতটুকু, তাদের রেট এডুকেশনটা তাদের কতটুকু পেয়েছে। শিক্ষার হার বলতে কিন্তু আমরা বুঝি
আমাদের সরকারিভাবে যেটা বলা হয় শিক্ষিত, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন লোককেই শিক্ষিত করা বলা হয়। কিন্তু আমার দৃষ্টিতে ডিজিটাল ব্যাংকিং করতে হলে তাকে অন্তত অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে, মিনিমাম, এটা ন্যূনতম যোগ্যতা। তা এখন মার্জিনাল লেভেলের লোকরা কতজন অক্ষর জ্ঞান সম্পন্ন আছেন, তাদের জন্য কতটুক এটা হবে, এবং তারা আপনার প্রশ্নটা ছিল তারা ফিনান্সিয়াল ইনক্লুশনের মধ্যে নেটওয়ার্কের বাইরে কেন ছিলেন? চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জ তো ছিল যে তারা আসলে ব্যাংক ট্যাঙ্ক বুঝতো না। তারা ব্যাংক বলতেই মনে করতো যে ওই ব্যাংকের দারোয়ানকে দেখেই তারা বন্দুক হাতে দারোয়ান ব্যাংক শাখার সামনে দাঁড়িয়ে আছে, বা একটা হাতে একটা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। ও তখন সাধারণ মানে প্রান্তিক পর্যায়ের জনগণ আসলে তখন ভয়েই ব্যাংকের কাছে যেত না, 1 নাম্বার। 2 নাম্বার হলো তাদের হাতে এমন কোনো মানে উদ্বৃত্ত তারল্য বা টাকা তাদের কাছে থাকতো না, কারণ তাদের নুন আনতে তাদের পান্তা ফুরায়। আমাদের দেশে যে অবস্থা, এবং অর্থনৈতিকভাবে আমাদের দেশে দিনের দিনই কিন্তু একটা জিনিস হচ্ছে, সবসময় গত 50 বছর স্বাধীনতা, 50 বছরের অধিককাল আমরা স্বাধীন হয়েছি। আমাদের দরিদ্র কিন্তু দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে, আর কিছু বেশি মানে মুষ্টিমেয় কিছু লোকের হাতে কিন্তু সম্পদ কুক্ষিগত হচ্ছে। একটা জিনিস আপনি লক্ষ্য করেন, এই যে গত 15 মাস নতুন সরকারের আমলে আমরা চলছি, আমাদের মানে বাজারে নাই তারল্য। বাজারে মানে আমরা পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে আমরা জানি যে ব্যাংকে তারল্য সংকট, তারপরে তারল্য নাই, কিন্তু কোটিপতির সংখ্যা কিন্তু 1 বছরে 1000 কোটিপতি বেড়েছে। গত 1 বছরে 1000 কোটিপতি বেড়েছে। তার অর্থ হলো যে দেশের সম্পদ কিন্তু খুব লিমিটেড মানুষের হাতে আছে। আমি আপনার কাছে যে বিষয়টা জানতে চাইছিলাম যে এই যে মানে 61টা ব্যাংক থাকার পরও একটা বড় জনগোষ্ঠীকে যে আমরা ব্যাংকিং সেবার মানে ভেতরে আনতে পারিনি, এটার জন্য আসলে প্রযুক্তি বা অ্যাক্সেসিবিলিটি এইটা আসলে খুব বেশি বড় না, আমার মনে হয় না। এটার ব্যাপারে আমার মনে হয় প্রযুক্তি এখানে খুব একটা বাধা হয়ে ছিল না। আমরা আসলে তাদের কাছে রিচ করতে পারি নাই। ব্যাংকিং ব্যবসা যেটা আমরা যে মানে 61টা ব্যাংক যেটা বলছেন, সেখানে সরকারি বেসরকারি ব্যাংক আছে। সরকারি ব্যাংকগুলো তাদের শাখা নিয়ে মোটামুটি প্রত্যন্ত অঞ্চলে গিয়েছে, কিন্তু বেসরকারি ব্যাংক তো শুরু থেকে মানে শহর কেন্দ্রিক, যেখানে তাদের অর্থনৈতিক উন্নতি হবে, লাভজনক হবে, সেখানেই তারা কনসেন্ট্রেট করেছিল। লাভজনক হওয়া ছাড়া কি আসলে না, কিন্তু যাওয়ার সুযোগও আছে কি? আমার না, শেষ করি, চ্যারিটি করার তো সুযোগ নেই। না, চ্যারিটি করার সুযোগ না। সেখানে আপনি যদি ইনক্লুশন করেন, বাংলাদেশ ব্যাংক যখন একটা মানে নিয়ম করে দিল যে একটা শহর ভিত্তিক শাখা হলে সঙ্গে 1:1, দ্যাট ইজ একটা মানে পল্লী অঞ্চলে শাখা খুলতে হবে। তো পল্লী অঞ্চলেও সেখানে তো ধরেন বিভিন্ন অঞ্চলে কিন্তু বড় বড় হাট বাজার আছে, সেখানে কিন্তু প্রচুর টাকা পয়সা লেনদেন হয়। যদি ব্যাংক শাখা থাকে, মানুষ নিরাপদে সেই ব্যাংকের মাধ্যমে লেনদেনটা করতে পারে। এইভাবে কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত মানুষ কিন্তু পল্লীতে চলে গেছিল। কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চল, যেটা বিশেষ করে যদি বাংলাদেশের আমরা বিভাগওয়ারি ধরি, রংপুর বিভাগে আমার মনে হয় 10টা জেলা বোধহয় আছে। 8টা জেলা, 8টা জেলা আছে রংপুর বিভাগ। 8টা জেলা নিয়ে রংপুর বিভাগ। এর মধ্যে বাংলাদেশের 10টা দরিদ্রতম জেলার মধ্যে 6টাই পড়ছে সেই রংপুর বিভাগে অন্তর্ভুক্ত। তো তাদের কাছে তো আসলে সব ব্যাংক পৌঁছে নেই এখনো। কিন্তু ব্যাংক পৌঁছালেই কি আসলে দারিদ্রতা দূর হবে কি? না, দারিদ্র দূর করার কথা বলছি না। ব্যাংক পৌঁছালে মানুষ ব্যাংকের প্রতি একটা আস্থা হয়তো বা পেত, কারণ ব্যাংক থেকে যদি তখন মনে করেন মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্সিং যদি আমরা করতে পারতাম ক্ষুদ্রভাবে ব্যাংকগুলো। আমরা যখন কাজ করেছি ব্যাংকে, তখন কিন্তু ব্যাংকে মাইক্রো ফাইন্যান্সিংয়ের একটা ট্রেন্ড তখন একটা চালু ছিল। নিশ্চয়ই একটা এই প্রোডাক্ট বিষয় ছিল নিয়ে আমাদের। আপনার কাছে আরো শুনবো। তার আগে একটু ডক্টর শহীদুল জাহিদ, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গটা বলা হচ্ছে যে আমরা একটা প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে যারা পিছিয়ে আছে সক্ষমতায়, তাদেরকে যারা টেকনোলজির ব্যবহারে অর্থাৎ প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে আছে, যারা শিক্ষায়ও পিছিয়ে আছে, এই রকম একটা প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়েই আমরা কথা বলছি। এই রকম একটা প্রান্তিক জনগোষ্ঠীকে বা তার কষ্টার্জিত সঞ্চয় যে আমরা ব্যাংকে রাখতে চাই, এই ব্যাংকে টাকা রাখলেই তো আবার আরেক দিকে আসলে সরকারের করের বোঝা তৈরি হয়ে যায়। মানে এইটা কি সাংঘর্ষিক কিনা? এরকম একটা পরিস্থিতি থেকে আসলেই এই গরিব মানুষের টাকা রেখে তার
ফায়দা হবে? না, আপনাকে ধন্যবাদ জানাই যে খুবই সময় উপযোগী একটি বিষয় নিয়ে আজকে আলোচনার অবতারণা করেছেন। আমি আসলে মার্কেট মেকানিজমের দৃষ্টিকোণ থেকে যদি এই আলোচিত বিষয়টাকে দেখার সুযোগ পাই, তাহলে আমি বলবো যে এখানে চাহিদা এবং যোগান এই দুটার সমন্বয় তো হচ্ছে বাজার ব্যবস্থাপনা। এখন এখানে কোনো একটা যদি কমতি থাকে তাহলে বাজারটা ব্যর্থ হয়, সেটাকে আমরা বাজার ব্যর্থতা বলি। তো সুতরাং এই মুহূর্তে যেটা আপনি আলোচনা নিয়ে এসেছেন যে একটি ডিজিটাল ব্যাংকিং এর যুগে আমরা প্রবেশ করতে চাই, নতুন কয়েকটি ব্যাংকের লাইসেন্স দিতে চাচ্ছে, এটা কিন্তু আসলে আমাদের বর্তমানে গভর্নর সাহেব উনি বেশ কিছুদিন আগেই বলেছিলেন যে আমাদের ডিজিটাল কারেন্সি বা মানিতে যেতে হবে। কারণটা হচ্ছে প্রচলিত যে মুদ্রা ব্যবস্থাপনা আছে, যেখানে কাগজি নোট, একটা 1000 টাকার নোট ছাপাতে আমাদের প্রায় 8 টাকার মতো খরচ হয়। তো সুতরাং আমাদের যে সব মিলিয়ে যেটা তিনি একটা রাফ হিসাব দিয়েছিলেন যে 20,000 কোটি টাকা লাগে হচ্ছে যে নতুন করে যে একটা ওয়ান সাইকেল অফ কারেন্সি বা যেটাকে আমরা বলি কাগজি মুদ্রা, সেটা নতুন করে ছাপাতে গেলে প্রায় 20,000 কোটি টাকা খরচ হয়। তো সুতরাং খরচ সাশ্রয়ের দিক থেকে যদি আমরা বলি, তাহলে ডিজিটাল কারেন্সিতে যাওয়া বা ক্যাশলেস সোসাইটিতে যদি আমরা সত্যিকার অর্থে এদেশের জনগণকে আমরা উন্নততর একটি ফিনান্সিয়াল পরিকাঠামো উপহার দিতে পারি, সেটা তো সত্যি খুব আনন্দের বিষয়। আমরা যারা এই বিষয়গুলোতে নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি এবং ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে আমরা গবেষণা করি, এটা সত্যি খুবই ওয়েলকামিং একটা বিষয়। কারণটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগে আমরা তো আসলে পিছিয়ে থাকতে পারবো না। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন, ইউরোপের কথা বলেন, বা আমাদের এশিয়ার অনেক দেশ আছে, জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে অনেক দেশ আছে, তারা কিন্তু আসলে এই ডিজিটাল কারেন্সি এবং হচ্ছে আপনার ডিজিটাল ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাংকিং এই যুগে ইতিমধ্যে প্রবেশ করেছে। সুতরাং আমরা যদি বিচ্ছিন্ন দ্বীপে বাস করতে না চাই, তাহলে আমাদেরকেও ধীরে ধীরে আসলে এই ফিনান্সিয়াল রিস্ট্রাকচারিং যেটা আছে সেখানে আলটিমেটলি যেতে হবে। এখন এটা হচ্ছে আমাদের সাপ্লাই সাইড ফেনোমেনা, কিন্তু চাহিদার দৃষ্টিকোণ থেকে যদি বলি, এখানে আমাদের খুব বড় ধরনের একটি গ্যাপ রয়ে গেছে। চাহিদা এবং যোগান দুইটা একত্রিতভাবে হচ্ছে না। আমি যদি সত্যিকারের এক্সপিরিয়েন্স, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনার সাথে, আজকে আমাদের বিকেলে আমরা MBA প্রোগ্রামের ছাত্রছাত্রীদের ভাইবা নিচ্ছিলাম, যারা কিনা হচ্ছে তারা ফার্স্ট হ্যান্ড ডেটা কালেক্ট করে থিসিস লেখে এবং তারা আমাদের সামনে প্রেজেন্ট করে, উপস্থাপন করে। ইতিমধ্যে স্যার যেটা বলেছেন ইতিমধ্যে যে রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলের কথা, তো একজন স্টুডেন্ট বা একাধিক স্টুডেন্ট তারা এই মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম বা MFS, নগদ, বিকাশ বা অন্যান্য যে বিষয়গুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, তাদের উপরে স্টাডি করেছে। তা আমরা তাদেরকে যেটা বলেছিলাম যে তোমরা কি কি চ্যালেঞ্জ দেখো এবং অপরচুনিটি কি কি। সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে ফিনান্সিয়াল লিটারেসির দৃষ্টিকোণ থেকে আমরা যথেষ্ট পিছিয়ে আছি। নাম্বার 1 কারণটা হচ্ছে একটা পিন নাম্বার, যেটা আমাদের অনেক মা বোন আছেন তারা হয়তো মনে করে রাখতে পারেন না, অনেক ভাই ব্রাদার আছেন যারা গ্রামে গঞ্জে বাস করে, সে হয়তো একটা ওই দোকানে যে একটু লেখাপড়া জানে, ওর কাছে গিয়ে বলে যে পিন নাম্বারটা একটু দিয়ে দাও তো, একটু দেখো তো। কারণ সবার হাতে কিন্তু আমাদের ডিজিটাল ডিভাইস নাই। হ্যাঁ, একটা স্মার্টফোন এটা কিন্তু সবার হাতে আমরা পৌঁছায় দিতে পারি নাই, ইন্টারনেট কিন্তু আমাদের সবার হাতে পৌঁছায় দিতে পারি নাই, বিদ্যুৎ কিন্তু আমরা সবার হাতে পৌঁছায় দিতে পারি নাই। এবং হচ্ছে যে ডিজিটাল ব্যাংকিংয়ে সেখানে যে অ্যাকাউন্ট খোলা, এখানে ছবি তুলতে হবে, এখানে এই ডকুমেন্টস দিতে হবে, নিরাপত্তার যে ঝুঁকি আছে সেইগুলো কিন্তু আসলে আমরা এখনও কিন্তু সেভাবে আমরা স্টাডিতে নিয়ে আসিনি। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে গ্যাপটা রয়েছে, সেটা হচ্ছে স্যারের কথার মধ্যে ইতিমধ্যে চলে এসেছে যে অর্থনৈতিক যে বাস্তবতা আছে। এখন দেখুন, আমাদের কিন্তু এখনও পার ক্যাপিটা ইনকাম $3,000 কিন্তু ক্রস করি নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ডিসপোজেবল ইনকাম কত এবং হচ্ছে সারপ্লাস বা সেভিংস কত, সেভিংস রেট কত। আমাদের এখানে যদিও মানুষের পার ক্যাপিটা ইনকাম কম, কিন্তু তারা খুব বেশি সেভ করতে চায়। কিন্তু সেভ যেটা করতে চায় ইউটিলিটি থিওরি অনুযায়ী যদি বলি, তাহলে তারা নগদ টাকা সংরক্ষণ করে। অনেক আগের থিওরি, জন মেনার্ড কেইনসের একটা থিওরি, সেটা হচ্ছে মানুষ কেন নগদ টাকা হাতে রাখবে, লিকুইডিটি প্রেফারেন্স থিওরি। তো লিকুইডিটি প্রেফারেন্স থিওরি অনুযায়ী মানুষ দেখবেন এখনও কিছু টাকা ওই তোষকের নিচে অথবা হচ্ছে মাটির খুঁটিতে, যেটাকে আমরা ব্যাংক বলি, মাটির ব্যাংক, অথবা তার গাঁটি, হ্যাঁ, আঁচলের গাঁটটিতে রেখে দিয়েছে। আমাদের গ্রামগঞ্জে যেটা পরিভাষা, এটাই প্রচলিত এই মুহূর্তের কিন্তু ফিনান্সিয়াল সিস্টেম। আমরা যদি এই প্রান্তিক জনগোষ্ঠীর কথা বললেন, তাদের যদি হচ্ছে যে এই ব্যাংকিং হ্যাবিটটা, এরা কিন্তু আমরা আসলে এই প্রচলিত যে ব্যাংকিং সিস্টেম আছে সেখানেই নিয়ে যেতে পারিনি। আমাদের আনব্যাংকড পপুলেশন যেটা, এটা কম করে হলো 70%-এর উপরে
আমাদের 25 থেকে 28% মতো জনসংখ্যা তারা হচ্ছে ওই সাবসিডি উঠানোর জন্য অথবা বিধবা ভাতা পাওয়ার জন্য বা অন্য কোনো মেকানিজমে কোনো না কোনোভাবে হয়তো ব্যাংকের সাথে সংযুক্ত হয়েছেন, কিন্তু তারা কিন্তু পরিপূর্ণ মাত্রায় ব্যাংকিং করেন না। সুতরাং এই আনব্যাংক পপুলেশন উইদাউট দ্য ইনক্রিজ অফ এই যেটাকে আমরা বলছি যে পার ক্যাপিটা ইনকাম এবং হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি, এই এত বড় একটা গ্যাপ সামনে রেখে আমরা আসলে ডিজিটালাইজেশন ব্যাংকের এটি তো গেল আসলে গ্রাহকের জায়গা থেকে সীমাবদ্ধতার কথা বলেন, কিন্তু আমি যদি এখন আসলে বলি যে একজন মানুষ সে তার কষ্টের এই সঞ্চয়টা যখন আসলে ব্যাংকে রাখছে, তারপরে এই নানান রকম ফি, তারপরে কর, এই যে জটিলতা, এগুলো আসলে তার সঞ্চয়ের উপরে যে কেটে নেওয়া, কারণ তখন তাকে আবার টিন ম্যানেজ করতে হবে, এই টিন দিতে না পারলে তার ট্যাক্সের হার 5% বেশি যাবে। আবগারি শুল্ক, আবগারি শুল্ক আমরা জানি যে সেটা পানিশেবল একটা কর, তাই না? তাহলে এই যে আবগারি শুল্ক, ব্যাংকে টাকা থাকলে আবগারি শুল্ক দিতে হচ্ছে। তার মানে সরকার তো আসলে তার কর ব্যবস্থাপনা দিয়েই আসলে ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে একটা মানে বিমুখ পরিবেশ তৈরি করে রেখেছে। সেই রকম একটা বাস্তবতায় আসলে প্রান্তিক মানুষ যে টাকা রাখবে তার কি ফায়দা হলো? না, এখানে দেখুন যে জনগণ টাকা রাখছে, এখান থেকে টাকা রেখে তো সেখান থেকে তারা একটা রিটার্নও পান। ফর এক্সাম্পল তারা সুদ পান অথবা ইসলামী ব্যাংকিং ঘরানায় আমরা যেটাকে বলি মুনাফা পান। তো এখন সুদ বা মুনাফা যদি সে ফর এক্সাম্পল 100 টাকা রেখে এখান থেকে 10 টাকা মুনাফা অর্জিত হয়েছে, তার উপরে যদি 2 টাকা ট্যাক্স দিতে হয়, হয়তো জনগণ দিতে রাজি থাকবে যদি এই ট্যাক্স দেওয়ার সুফলটা তারা পান। তারা যদি দেখেন যে আমি বিদ্যুৎ পাচ্ছি, আমি ভালো রাস্তাঘাট পাচ্ছি, আমি চিকিৎসা সেবা পাচ্ছি, ব্যাংকে আমি টাকা রেখে আমার একটা সোশ্যাল স্ট্যাটাসও ইনক্রিজ হচ্ছে, এখানে সেফটি নেট ইনক্রিজ হচ্ছে কিনা বলে তার ফিনান্সিয়াল মেকানিজম, ট্রান্সফার মেকানিজম, এবং টাকা নিয়ে হাতে এখান থেকে এক রাস্তা থেকে আরেক রাস্তায় যাবে, কেউ ধরে ফেলতে পারে, কেউ চুরি করতে পারে, ছিনতাই করতে পারে। কিন্তু ডিজিটাল ব্যাংকিং বলেন বা প্রচলিত ব্যাংকিং বলেন, ব্যাংকিং করার একটা সুবিধাও আছে। এটা এত বড় একটা সিস্টেম বা মেকানিজম যে এটা সুবিধাজনক বলেই কিন্তু যুগে যুগে দেশে দেশে এটা জনপ্রিয় হয়েছে। আপনার কাছে আরো শুনবো, আমার একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু একটা প্রশ্ন রেখে যেতে চাই জনাব ফিরোজ কবির। একটা হচ্ছে নিরাপত্তা ঝুঁকি, সেটি আসলে আপনারা কিভাবে চিন্তা করছেন, এবং আরেকটি হচ্ছে আপনি বলছিলেন যে আপনারা খরচ কমাবেন ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে, প্রচলিত ব্যাংক যেগুলো আছে বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলো আছে তার থেকে কম খরচে হবে, সেটি কিভাবে হবে? এই দুটো প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ডিজিটাল ব্যাংক বোঝা না সম্ভাবনা। এ বিষয় নিয়ে বিরতিতে যাওয়ার আগে প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ কবির, আপনার কাছে জানতে চাইছিলাম, আপনারা যে ব্যাংকটি করতে যাচ্ছেন বা প্রস্তাবনা দিয়েছেন, সেখানে আসলে এই ডিজিটাল ব্যাংকের গ্রাহক যারা, যেটি আমাদের আলোচকরাও বলছিলেন যে এখানে মোবাইল ব্যবহার করে বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার ক্ষেত্রে এক ধরনের সীমাবদ্ধতা আছে, এই বিষয়গুলো আপনারা কিভাবে সমাধান করবেন? এবং আপনি আরেকটি বিষয় বলেছিলেন যে প্রচলিত ব্যাংকের চেয়ে এটির খরচ কম হবে। তো আমরা যেমন দেখছি যে আসলে মোবাইল ব্যাংকিং বা ফিনান্সিয়াল সার্ভিসগুলো যেগুলো আছে, তারাও তো বেশ বড় অঙ্কের একটা খরচ দিয়েই আসলে সার্ভিসটা দিচ্ছে। আপনারা কিভাবে এই খরচটা কমাবেন? ধন্যবাদ। সবার আগে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি যদি বলি, যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে তারা আসলে ফাইন্যান্সিয়ালি লিটারেট কিনা। আমরা যখন স্যার খুব সুন্দর বলেছে এডুকেশন আর হচ্ছে লিটারেট, আমরা দেখা যাচ্ছে স্বাক্ষর জানলে আমরা বলে দিই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, কিন্তু সে পড়ালেখা করে কোনো ডিগ্রি অর্জন করলে তাকে আমরা এডুকেটেড বলি। ঠিক সেরকম ফাইন্যান্সিয়াল লিটারেসি এবং ফাইন্যান্সিয়াল এডুকেশনে যদি যায় বা ফাইন্যান্সিয়ালি সে এডুকেটেড, ফাইন্যান্সিয়াল লিটারেসিটা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে সে ফাইন্যান্সিয়াল ম্যাটেরিয়ালগুলো চিনে কিনা, যে এটা টাকা, এটা 10 টাকার নোট, এটা 20 টাকার নোট, এটা 500 টাকার নোট, এটা 1000 টাকার নোট। আর এডুকেশন হচ্ছে টাকাটা কোথায় খাটাতে হয় বা কিভাবে হচ্ছে রাখলে দুর্দিনে তার কাজে দিবে, অথবা কিভাবে আরও এটার বাড়তি ইউজ করতে পারে। এই ফুল সিস্টেমটা হচ্ছে আমরা ওনাদেরকে জানাতে পারি কিনা। তো এখন আমরা দেখেছি যে আমি এর আগেও একটা টক শোতে বলেছিলাম যে আমরা যে ছোটোবেলায় কিন্তু একটা মিনা কার্টুন দেখেছিলাম, যে আমরা খাওয়ার আগে এবং ওয়াশরুম থেকে বের হওয়ার পরে আমাদেরকে হাত ধুতে হয় ভালোভাবে। তো এইটা কিন্তু বাংলাদেশে এমনকি আমাদের ছোটো বাচ্চা কাচ্চা সবাই জানে এখন যে হাতটা ধুতে হয়, ধুয়ে খেতে হয়, ওয়াশরুমে গেলে আবার এসে হাত ধুতে হয়। তার মানে তার নিউরনের মধ্যে এটা কিন্তু ঢুকে গেছে। সে শিক্ষিত মানুষ সেটা জানে, অশিক্ষিত মানুষও সেটা জানে। আর টাকা চেনাটা যদি বলেন, আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষজন কিন্তু টাকা চেনে, এবং আপনারা যদি দেখেন যে ওরা হয়তো বা বাটন ফোন ইউজ করছে, বাটন ফোনের আপনার বা আমার নাম্বারটা সে জানে না, কিন্তু সে ওই নাম্বারে কিন্তু ডায়াল করে কথা বলতে পারে।
তাহলে সে কিভাবে এটা চেনে? সে কিন্তু সিম্বলগুলো মাথায় রাখে, সিম্বলগুলো 012 বা 018 017 এই নাম্বারগুলো কিন্তু তার মাথার মধ্যে চলে আসে। এই সিম্বলিকভাবেই কিন্তু সে কলটা করতে পারে। যখন এই যে স্যার কিন্তু বললেন যে আমাদের অনেকের টাকা এখনও মাটির ব্যাংকে, হয়তো বালিশের নিচে, বাঁশের ফাঁকের মধ্যে, এমনকি মা বোনেরা আমাদের এখনও কিন্তু চালের মধ্যে টাকা জমায় রাখে। এই টাকাগুলো সে দুর্দিনের জন্য সে হাজব্যান্ডকে বা বাড়ির কর্তাকে কিন্তু দেয়। তো এই লার্নিংটা যদি তাকে দেওয়া যায় যে আমরা যেহেতু খরচ কমাবো ওইদিকে আমরা যাব, সে তো এখানে এই লার্নিংটা যদি দেওয়া যায় যে এখানে যে টাকাটা সে দিচ্ছে এটা দিলে সে তার টাকাটা বাংলাদেশের অর্থনীতিতে কাজে লাগছে। কিভাবে? এই টাকাটা যে বালিশের নিচে বা বিভিন্ন জায়গায় যে টাকা আছে, এটা বাংলাদেশে যদি টোটাল 1000 কোটি টাকা থাকে, এই 1000 কোটি টাকার কিন্তু কোনো কাউন্টিং নাই। এটা কিন্তু পরের দিন আমার 1001 কোটি টাকা হচ্ছে না। কিন্তু 1000 কোটি টাকা যদি ব্যাংকিং চ্যানেলে আসতো, তাহলে কিন্তু এটা খাটায় এটা কিন্তু 1001 কোটি টাকা উনি কিন্তু সুন্দর বলেছে যে মুনাফা পাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার, আকিজ রিসোর্স যে ব্যাংকের আবেদন করেছে সেটার নামও কিন্তু দিয়েছে মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক। মানে কিন্তু কাস্টমারও বুঝতে পারবে যে এটা হচ্ছে এখানে টাকা রাখলে মুনাফা পাওয়া যাবে। এখন তার বালিশের নিচে যদি 1000 টাকা 1000 টাকাই থাকে, আর মুনাফা ব্যাংকে যদি রাখে, তাহলে সেই 1000 টাকা হয়তো 1005 টাকা হয়ে যাবে বা 1006 টাকা হয়ে যাবে, এবং ট্রানজ্যাকশনের জন্য তার কোনো খরচ হবে না। তাহলে কিন্তু গ্রামের যে আমাদের যে সব যদি 18 কোটি মানুষ ধরি, যে প্রায় 40% মানুষ এখন অ্যাকাউন্ট খুলেনি, তারা যদি অ্যাকাউন্ট খুলে এবং তাদেরকে কিন্তু 1 লাখ টাকা করেও যদি আমরা ধরি যে তারা রাখে, তাহলে দেখেন এই পরিমাণ টাকা রেখে আমাদের কিন্তু শেষ হবে না। এবং ওনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করে তাদেরকে কিন্তু আমরা প্রফিটও দিতে পারবো, প্রফিট শেয়ার করতে পারবো। নিশ্চয়ই জনাব শফিকুর রহমান, মানে বাংলাদেশে কি আসলে এমন কোনো ব্যবসা আছে যেটি এত বেশি প্রফিট করা সম্ভব? ওনার মানে কথায় বেশ Theoretically আশাবাদী, মানে একটা আশাব্যঞ্জক একটা চিত্র আমরা পাচ্ছি, কিন্তু বাস্তবতাটা একটু ভিন্ন। বাস্তবতাটা ভিন্ন, কারণ আমরা যদি ফিজিক্যাল ব্যাংকের কথা, আপনার যদি এখনকার যে বাংলাদেশে যে ফিজিক্যাল ব্যাংকিং সিস্টেম যেটা চলছে, সেখানকার চিত্রটা কী? বাংলাদেশে বর্তমানে মানে আজকে পর্যন্ত হিসাব যদি আমি করি, অন্তত 40% মতো ঋণ আমাদের খেলাপি হয়ে আছে। 40%, এটা কি চিন্তা করতে পারেন আপনি? একটা তথ্য শুধু আপনাকে দেই, 2008 সালের ডিসেম্বর মাসের অ্যাজ অন 31 ডিসেম্বর 2008 আমাদের খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,436 বা 37 কোটি টাকা। আর 2025 সালে এসে সেই খেলাপি ঋণ দাঁড়িয়েছে কত, ডিফারেন্স কত? 17 বছরের। 2008 সাল মানে স্বাধীনতার পরে থেকে, আর এই 17 বছরের খেলাপি ঋণের পরিমাণ যেটা আছে এখন 25 সালের জুন প্রান্তিক পর্যন্ত 4,36,000 কোটি টাকার উপরে। তার মানে আমাদের বিতরণকৃত ঋণের অলমোস্ট 40% আমার এখন খেলাপি হয়ে গেছে। তো এই খেলাপি ঋণ থেকে তো ব্যাংক কোনো আয় করতে পারছে না, বরং ব্যাংকের এখন মূলধন ঘাটতি হচ্ছে, প্রভিশন ঘাটতি হচ্ছে, যে কারণে আপনারা দেখছেন পত্রপত্রিকায় প্রায় দিনই এটা একটা নিউজ আসতেছে যে প্রভিশন ঘাটতি থাকলে, মূলধন ঘাটতি থাকলে তাকে উৎসাহ বোনাস দেওয়া হবে না। আরে বাবা, উৎসাহ বোনাস তো মূলধন ঘাটতি, প্রভিশন ঘাটতি থাকলে কখনোই দেওয়া হতো না। উৎসাহ বোনাসটা দেওয়া হতো কখন? যখন ব্যাংক লাভে থাকতো। এমনি কতগুলো উৎসব বোনাস সেটা দেওয়া হতো, কিন্তু এগুলো দেওয়া হতো না। কিন্তু সেই জায়গায় মানে ফিরোজ সাহেব যা বললেন, ভালো শুনতে, ভালো শোনা যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সেভিংসের এখন ইন্টারেস্ট রেট কত? আমরা যে ফিজিক্যাল ব্যাংকিংয়ের সেভিংসের ইন্টারেস্ট কত? 3, 3.5, 4 ম্যাক্সিমাম। তারপরে আবার এর উপরে ট্যাক্স আছে, এক্সাইজ ডিউটি আছে। অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়াল রিটার্নটা কত হবে সেটা আসলে মানে এটা শুনতে ভালো, বাস্তবে কি হবে সেটা সেটা বাস্তবে আমাদের যাওয়ার পরেই জানা যাবে। জানা ডক্টর যাবে। শহীদুল জাহিদ, মানে ওই একই প্রশ্ন যদি আপনার কাছে করি, যে আবার একটা নতুন ব্যাংক দেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি, 300 কোটি টাকা যেটা ক্যাপিটাল ধরা হচ্ছে, তো মানে এটি 300 কোটি টাকা দিয়ে আমরা আবারও ব্যাংক দিচ্ছি, ঝুঁকি তৈরি করবে কিনা? না, আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে যারা ডিজিটাল ব্যাংকিং এর লাইসেন্স পেতে চাচ্ছেন বা প্রতিষ্ঠান তারা শুরু করতে চান, তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এটা ফিনান্সিয়াল ইনক্লুশনের পথে একটি দৃষ্টান্তমূলক বা মাইল ফলক হিসেবে থেকে যেতে পারে। কিন্তু এই বাজারের যে ব্যর্থতাগুলোর যে কারণসমূহের কথা বলছি, যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা বলছি, সেগুলো তো আগে যদি কাভার করা যেত, তাহলে এই উদ্যোগগুলোকে কিন্তু আসলেই আমরা ফলপ্রসূ করতে পারতাম।
আমরা বর্তমানে যে প্রচলিত ব্যাংকিং আছে সেখানে কিন্তু জনগণের আস্থাহীনতার একটি চরম বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এই যে একটি সম্মিলিত ইসলামী ব্যাংক বলে নতুন একটি ব্যাংক তৈরি করা হচ্ছে, সেখানে যে 5টি ব্যাংকের কথা যে গ্রাহকদেরকে আমরা আজকে না কালকে এভাবে ভাড়িয়ে রাখছি, যে বলছি যে কালকে দেব, নভেম্বরের মধ্যে দেব, ডিসেম্বরের ফার্স্ট উইকে দেব, সেকেন্ড উইকে দেব, কিন্তু এরা কিন্তু আসলে অধৈর্য হয়ে যাচ্ছে। স্যার একটি কথা বললেন যে যেমন যদি প্রফিট করে তখনই তাদেরকে উৎসাহ বোনাস দেওয়া হয়েছে, কিন্তু আমরা এটাও দেখেছি যে প্রফিট হচ্ছে না, কিন্তু একটি আর্টিফিশিয়াল মেকানিজমে প্রফিট দেখিয়ে, যেমন একটি ব্যাংকের কথা যদি আমি বলি যে 23 সালের যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আমাদের সামনে আসলো, সেখানে আমরা দেখলাম যে প্রায় 450 কোটি টাকা প্রফিট দেখানো হয়েছে, কিন্তু এটা যখন রিঅডিটে দেওয়া হলো, একই অডিট ফার্মকে দিয়ে আমরা রিঅডিট করালাম, তখন দেখলাম যে 250 কোটি টাকার উপরে হচ্ছে তাদের এখানে লস হয়েছে, তাদের ক্যাপিটাল নেগেটিভ, ইপিএস নেগেটিভ, রিটার্ন অন অ্যাসেট নেগেটিভ। তো এই যে ইন্ডিকেশনগুলো, তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি না যে আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের কষ্টার্জিত সম্পত্তির বা ইনকামের একটি মাত্র অংশ, ন্যূনতম অংশ হোক, সেটা হচ্ছে আমরা ভবিষ্যতের জন্য আমরা এখানে সঞ্চয় হিসেবে নিরাপত্তার স্বার্থে আমরা যদি ওই যে মাটির বাক্সে রাখি বা বাড়িতে রাখি, তাহলে চুরি হয়ে যেতে পারে, এটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এটা একটু লিটল গ্রোথ বা কিছুটা মুনাফা পাবো বা সুদ পাবো, এবং সাথে সাথে এটা নিরাপত্তার জন্যই তো হচ্ছে আমি ব্যাংকের দ্বারস্থ হয়েছি, তাদের কাছে রেখেছি। আর আমরা দেখলাম কি আমাদের প্রয়োজনের সময় তো এই প্রফিট তো দূরের কথা, সুদ তো দূরের কথা, মূলধনের জন্য হচ্ছে আপনার মানে পায়ের জুতা ক্ষয় হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের একটা আস্থাহীনতার পরিবেশে, আর এই সমস্ত জনগোষ্ঠী কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠী না, এরা শিক্ষিত, এরা শহুরে, এবং হচ্ছে এরা জেনে বুঝে রেখেছিলেন, কিন্তু এখন তারা কিন্তু আসলে তাদের। আপনার কাছে আরো শুনবো। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। মোহাম্মদ ফিরোজ কবির, এই যে কঠিন ইকোসিস্টেম, তার মধ্যে থেকে আসলে আপনারা কিভাবে জনগণের আস্থা অর্জন করবেন সেই কৌশল জানতে চাই, কিন্তু তার আগে আরেকটা বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অর্থনীতির সংলাপে। আজকের বিষয় ডিজিটাল ব্যাংক, বোঝা না সম্ভাবনা। বিরতিতে যাওয়ার আগে যেমনটা জানতে চাইছিলাম ফিরোজ কবির, একে তো ব্যাংকিং নিয়েই মানুষের একটা অনাস্থা আছে, তার উপর প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে অনাস্থা। এই দুই অনাস্থা নিয়ে আসলে আপনারা যে শুরু করছেন, সেখানে চ্যালেঞ্জ কতটুকু? চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ তো মার্কেটে আছে। কেননা আমরা বলছি যে আমাদের এখানে শিক্ষিত মানুষজন আছে, অর্ধশিক্ষিত আছে, অশিক্ষিতও আছে, কম শিক্ষিত আছে। সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লিটারেসিতেও আমাদের হচ্ছে ঘাটতি আছে। ফাইন্যান্সিয়াল লিটারেসি আমাদের একদম আলট্রা পোর বা রুরাল লেভেলে কিন্তু আমাদের এখনও খুব বেশি ভালোভাবে জানে না। কিন্তু এই প্রযুক্তিগতটা যদি আমরা বেশি অ্যাডভান্স দেখি, আমরা কিন্তু ওয়ার্ল্ডের যে বেস্ট 10 ডিজিটাল ব্যাংকিং আছে সেটা কিন্তু আমরা অলরেডি আমরা একটা জায়গায় ভিজিট করেছি, আমরা টিম সহকারে, আমাদের ওনার সহকারে আমরা ভিজিট করেছি। আপনারা জানেন ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ফিনটেক সামিট হয় সিঙ্গাপুরে, সেখানেও গেছি। এখানে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো আসে, তারা কী সলিউশন দিয়ে এইগুলো সমাধান করেছে, চ্যালেঞ্জগুলো কীভাবে উতরাইছে, সেগুলো কিন্তু আমরা দেখে এসেছি অলরেডি। তা আমরা যদি এখানে আসি, আমরা কিন্তু আমাদের যে অল্প শিক্ষিত বা কম শিক্ষিত মানুষজন এটা ইউজ করতে পারে, এমনকি যারা যদি বাটন ফোনের মাধ্যমেও এই ডিজিটাল ব্যাংকিংয়ের সার্ভিসটা পায়, যদি তাকে ভয়েস আকারে দেওয়া হয়, ধরেন যে ইকোসিস্টেমটা আমরা ডেভেলপ করতে চাচ্ছি, যে আমাদের 86,000 গ্রাম আছে এখন এই মুহূর্তে। 86,000 গ্রামে যদি আকিজের মুনাফা একটা আমাদের শপ থাকতে পারে, যে এখানে এই শপের মুনাফার একটা কিউআর কোড বসাই দিলাম, সেখান থেকে সে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো সেগুলোও পাবে, তার এখানে সার পাবে, তার গরু ছাগলের খাবার টাবার পাবে, সব কিছু পাবে, নিজের খাদ্যও পাবে, তার পশু পাখির খাবারও পাবে, যেগুলো সে কেনে, এবং সে ডিজিটাল মানি দিয়ে সে কিনতে পারবে। এবং হচ্ছে নগদ দিয়ে কিনলে হয়তো 100 টাকা লাগবে, ডিজিটাল মানি দিয়ে কিনলে হয়তো বা তার 99 টাকা লাগবে। এই যে তাকে একটা অফার দেওয়া হবে, এবং তার যে বাটন ফোনই তাকে বলবে যে আপনার দোকান থেকে এখনই 1 কেজি চাল কিনেছেন, 80 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হয়েছে, বর্তমান আপনার ব্যালেন্স 125 টাকা। এইভাবে যদি তাকে বলে দেওয়া হয়, তাহলে কিন্তু তার লার্নিংটা আরও সহজে হয়ে যাবে এবং তার প্রবলেমে পড়ার সম্ভাবনা অনেক কমে যাবে। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করবো জনাব শফিকুর রহমান। মানে এই যে একটা ভঙ্গুর আর্থিক ব্যবস্থা বা ব্যাংক ব্যবস্থার মধ্যে থেকে একটা নতুন ব্যাংক ব্যবস্থায় আমরা যাচ্ছি, এই ট্রান্সফর্মটাকে আপনি আসলে কি বলবেন? এটা কি একটা নতুন বোঝা হবে নাকি সম্ভাবনা হবে? আপনার কাছে কি মনে হয়? এটা আমি দুইটাই দেখি, কারণ আমাদের প্রযুক্তিকে ব্যবহার আমাদের করতে হবে, কিন্তু প্রযুক্তিকে ব্যবহার করতে গিয়ে আমি যদি আর একটা বোঝা নিয়ে যাচ্ছি, বিশেষ করে আমি প্রথম থেকেই বলছি যে আমাদের যে ফিজিক্যাল ব্যাংকিং বা বর্তমান ব্যাংকিং সিস্টেমে এখন আমাদের যে দুরবস্থা, মানুষের যে গ্রাহকের যে আস্থার যে সংকটে ভুগছে, যেমন প্রফেসর সাহেব একটু আগে তার বক্তব্যের সময় বলতেছিলেন যে
টাকা তুলতে গিয়ে, তার নিজের টাকা তুলতে গিয়ে মুনাফা দূরে থাক, তার মূল টাকাটা পেতেই তার জুতার মানে তালাক হয়ে যাচ্ছে। তলাক হয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় এখন আমরা এই জিনিসটা হয়তো আরও বেশ কিছুদিন পরে মানুষ যদি একটু শিক্ষিত হয়, মানুষ যদি মানে টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ফিনান্সিয়াল লিটারেসি যদি তার কিছুটা বৃদ্ধি পায়, তখন হয়তো এটা একসময় দেশের উন্নয়নে কাজে লাগবে। তো এই মুহূর্তে আমি মনে করি এটা একটা বাড়তি চাপ হিসেবে আমি মনে করি যে আমাদের উপর একটা আসবে এটা। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা শেষ করব ডক্টর শহীদুল জাহিদ। ওই একই প্রশ্ন আপনাকেও করতে চাই, নতুন যে সম্ভাবনার দিকে আমরা যেতে চাচ্ছি সেটি আসলেই সম্ভাবনা হবে নাকি বোঝাই হয়ে যাবে? আবার একই সাথে এখানে কর্মসংস্থানেরও একটা মানে প্রশ্ন আছে, কারণ ফিজিক্যাল ব্যাংকিংয়ে কাজের সুযোগ তৈরি হয়, এখানে হয়তো সেই কাজের সুযোগটাও কম থাকবে। না, এখানে কাজের সুযোগ কমবে না, কাজের সুযোগটা অনেকের ক্ষেত্রে হয়তো বৃদ্ধি পাবে। কারণটা হচ্ছে যারা এই টেকনোলজিগুলো জানবেন এবং টেকনোলজির ব্যবহার এখানে যারা উৎসাহিত হতে চান এবং উৎসাহিত করতে চান, তারা কিন্তু নতুন নতুন এভিনিউ ক্রিয়েট হবে। কিন্তু কি পরিমাণ চাকরির বাজার কমবে না আর কি পরিমাণ সংকুচিত হবে, এটা একটা বিষয় বটে। প্রচলিত ধারার যে ব্যাংকগুলো আছে সেখানে তো শাখা ব্যাংকিং বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা জনগণের দোরগোড়ায় যাই, সেখানে তো আসলে বিভিন্ন লেভেলের মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে যারা এই টেকনোলজিক্যালি এক্সপার্ট, তাদের হয়তো একটা কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু যারা হচ্ছে কম শিক্ষিত অথবা হচ্ছে গ্রামগঞ্জে বা বিভিন্ন এলাকায় থেকে যারা ব্যাংকিং সেবাটা জনগণের দুয়ারে নিয়ে যান, সেই ধরনের কর্মক্ষেত্র কিন্তু আসলে সংকুচিত হবে, নাম্বার 1। নাম্বার 2 সেটা হচ্ছে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমি যেটা ভাই ইতিমধ্যে বললেন যে ওনারা একটা নতুন ব্যাংকের লাইসেন্স পেতে যাচ্ছেন, যে তারা হয়তো একটা সুপার শপ খুলবেন, সেখান থেকে তারা সরাসরি ডিজিটাল ব্যাংকের মাধ্যমে কিনতে পারবেন। কিন্তু ইউটিলিটি থিওরি যেটা আছে, উপযোগ যেটা, এখনও কিন্তু মানুষ দেখবেন যে টাকা হাতে নিয়ে পকেটে নিয়ে গুনতে বা মানি ব্যাগ, কার কত বড় মানি ব্যাগ আছে, এটা কিন্তু আসলে তারা পছন্দ করে। তারা টাকা একটা ডেমনস্ট্রেশন, কার পকেটে বেশি টাকা আছে কার পকেটে কম টাকা আছে, তারা একটা কম্প্যারিজন করে, একটা সোশ্যাল স্ট্যাটাস তৈরি করে, ক্লাস তৈরি করে এবং তারা মেনটেন করে। এবং এইটা যখন হচ্ছে যারা রিসিভিং এন্ড থেকে যদি ওটা আমরা এনশিওর করতে না পারি যে ডিজিটাল ব্যাংকিং এর যে পেমেন্ট গেটওয়ে বা মেকানিজম, একটা মুদি দোকানদার সেটা নাও নিতে পারে। এখনই আমরা কতজনই বা ক্রেডিট কার্ড ব্যবহার করে, কতজনই বা হচ্ছে আপনার অন্যান্য যে ফিনান্সিয়াল মেকানিজমগুলো আছে, পেমেন্ট মেকানিজম আছে, পেপলের কথা বলেন বা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেকানিজম বা ঢাকা শহরেও অনেক জায়গায় আসলে সেখানে তো কার্ড বা আমরা এখনো মোবাইল যথেষ্ট মাত্রায় পেমেন্ট পিছিয়ে করা আছি। যায় না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমরা যদি আগে একটা গবেষণা করি এবং গবেষণার মাধ্যমে দেখি যে এই ডিজিটাল ব্যাংকিংটাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে ওনারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, যারা ডিজিটালি সাউন্ড বা অন্যান্য মানে সবচেয়ে বড় 10টা ব্যাংক, তাদের সাথে ইতিমধ্যে ওনারা হয়তো আলোচনাও করেছেন, দেখে এসেছেন। কিন্তু যেটা মিসিং সেটা হচ্ছে এন্ডোজেনুইটি মডেল, যেটাকে আমরা বলি। হ্যারোড ডোমারের একটা থিওরি আছে অর্থনীতিতে, সেটা হচ্ছে যে এখানকার পরিবেশ, এখানকার বাস্তবতা, এখানকার অর্থনীতির চাহিদা অনুযায়ী আমাদেরকে এই প্রোডাক্টটা ডিজাইন করলে আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতির সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।